একেবারে দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাঙড় বিধানসভা পলিরহাট অঞ্চলে আরাবুলের বাড়ির ধারে বিধায়ক নওশাদ সিদ্দিকী কিভাবে একটা জনসংযোগ করছে একটা বুথে। মানুষের যে ভিড় দেখে মনে হচ্ছে যে এখানে 2-5 হাজার মানুষ এখানে আছে, কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা শওকত মোল্লা তিনি যেভাবে বলছিলেন যে ভাঙড় বিধানসভায় আইএসএফের পায়ের তলায় মাটি সরে গেছে, মানে নওশাদের পিছনে কেউ নেই, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে এটা ভুল কথা। দেখতেই পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর পিছনে কতটা মানুষ আসছে, এবং দেখতেই পাচ্ছেন তবু আরাবুলের মতন টিএমসির দাপটি নেতা আরাবুলের বাড়ির ধারে এত বড় একটা জনসংযোগ দেখতেই পাচ্ছেন। আপনারা দেখুন এবং ভাঙড় বিধানসভার বিধায়ক কি বলছে সেটা শুনুন। ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন যে ভাঙড় বিধানসভা আমি মালদা গিয়ে বলে এসেছিলাম তার পরিবার যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি থেকে মালা পরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। এখন দেখুন আমি দেশে ফিরিয়েছে আমাদের মধ্যে মালদাতে আজকে আমরা বলছি এসআইআর হচ্ছে একটা ভোট ধরা দল। বিজেপি হিন্দু ভাইদেরকে নেতা বানানোর জন্য বলছে 1.5 কোটি পশ্চিমবঙ্গের তাড়িয়ে দেবো, ভোটটা আমাকে দাও। আর তৃণমূল মুসলমান ভাইদের নেতা বানানোর জন্য বলছে এসআইআর হতে দেবে না, ভোটটা আমাকে দাও। দুটোই মিথ্যে কথা বলছে, অসত্য কথা। আর্টিকেল 324 আমাদের দেশের সংবিধান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠন তার এক্সারসাইজ করার পাওয়ার দিয়েছে। আর্টিকেল 324 অনুযায়ী এসআইআরকে আটকাতে পারবে না বলে যাচ্ছে, মিলিয়ে নেবেন। এখন হয়তো কতটা ভয় লাগছে, ভয়টা অনেক কাটানোর জন্য বলে যাচ্ছে। এবার এসআইআর দুইটি যে ভুল আছে, সেই পদ্ধতির মতো ভুল আছে, সেই ভুলটার বিরুদ্ধে লড়াই করে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে। 11টা ডকুমেন্ট পেয়েছিল, সুপ্রিম কোর্ট আধার কার্ড সংযুক্ত করার কথা বলে 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলেই এসআইআর এর তার নাম বাদ পড়বে না। এখানে যারা উপস্থিত আছেন 2022 সালে 2002 সালে একটু আস্তে এত ঘাটাঘাটি করছে কেন? বাড়িতে চলছিল আর ঘাটাঘাটি করতে হবে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের পরে যে ছেলেপুলে যারা আছে তারা সবাই এসআইআর থেকে বাদ করবে না, তাদের ভোটার লিস্টে নাম দিয়েছে। এখানে যারা আছে অনেকে বলছি 2002 সালে ভোট দেননি, আপনারা মুরব্বী অনেকে 2002 সালে ভোট দিয়েছে, তার ভোটার লিস্টে নাম মানে আপনার ছেলে সব আর অসুবিধা হলো না। তারপরে যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস নিয়েও প্রয়োজনে আইনি লড়াই হবে। কিন্তু আমার বলার বক্তব্য এটাই, এরা বলছে এসআইআর হতে দেবে না। সত্যি কথা বলছে কি এটা? এই তৃণমূল কংগ্রেসের নেতারা চিৎকার করে কি বলছে এসআইআর হতে দেবে না। আর আমি আজকে ভাঙড়ে দাঁড়িয়ে বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাহলে সুপ্রিম কোর্টে মামলা হোক, এসআইআর করতে দেবে না এই মর্মে মামলা হোক। মামলা করার টাকা যদি এই সংসদ মোল্লার লোক না থাকে আমি মামলা করার টাকা দেবো, সুপ্রিম কোর্টে মামলা হোক, আমি দেবো। করবে মামলা, বলছে তো এসআইআর হতে দেবে না, মামলা হবে কি? মামলা করবে না, কারণ আটকাতে পারবে না। সংবিধানের গণ্ডির মধ্যে থেকে পদ্ধতিগত ত্রুটি নিয়ে মামলা হবে, অলরেডি বিহারে হয়ে গিয়েছে এবং অর্ডারও হয়েছে। এখানে আসা তৃণমূল বলছে এসআইআর দেবে না। এই 1 সপ্তাহ 10 দিন আগে নবান্নে একটা চিঠি পাঠাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা লোকসভা বিধানসভায় ভোটকে কন্ডাক্ট করে, তারা চিঠি পাঠাচ্ছে নবান্নকে কলকাতা সাইড ওয়েস্ট বেঙ্গল যাবেন সিইওর মাধ্যমে, চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে
কোথায় পাঠাচ্ছে? নবান্নে চিঠি পাঠাচ্ছে, পশ্চিম বাংলা এফআইআর করব, আপনি রেডি হন। শুনবেন ভালো করে, কানে ভালো করে ঢুকাবেন। এরা সাথে কামড়াচ্ছে, রোজা হয়ে যাচ্ছে। কালকে একটা বক্তব্যে সরকার সাহেব শুনেছে যে আমরা নাকি একটা মামলা করেছি, যত মানুষ খাস জমির উপরে আছে তাদেরকে নাকি উচ্ছেদ করার জন্য। এই মামলা হয়নি, মামলা হবে আগামী দিনে। রাকেশ রায় বাবু আছে না, উনার রাইট হ্যান্ড সরকারি জায়গা দখল করে বাড়ি করেছে, জেসিবি দিয়ে এই বাড়ি ভাঙবে। সেই মামলা আমি আগামী দিনে করবো। ও কি গরিব মানুষদের নাকি বাড়ি হওয়ার কথা বলছে, ওরকম কোনো কিছু হয়নি ভাই। গরিবের জন্য আমি লড়াই করেছি, গরিব মানুষের বাড়ি ভাঙবো। আর ভাঙর বিধানসভার মধ্যেই নয়, ক্যানিং পূর্ব বিধানসভার বিষয় এখনো মামলা হয়নি ভাই। আপনাদের বলছি কিছু এখনই আতঙ্কিত হয়ে গেছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। এরা বারবার মানুষকে ভুল বুঝায়। তাই আপনারা বলবেন ভুল যাতে করবেন না। চিঠি আসলে নবান্নে থেকে চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের প্রধানের চিফ সেক্রেটারি যিনি আছেন, তিনি যদি বললেন না দাদা চিঠি পাঠিয়েছে, বিজেপি চিঠি পাঠিয়েছে। বিজেপি দখলে কন্ট্রোল করছে ভাই। দিল্লির চিঠি দাদা দিদি আর দেরি করলেন না, তৎক্ষণিক অনলাইনে ভার্চুয়াল মিটিং এ বসে গেল আমাদের রাজ্যের যত ডিএম আছে তাদের সাথে। কি হয় স্বাভাবিকভাবে সব ডিএমদেরকে ফিজিক্যালি অনেক সময় মিটিং করে, তা করেনি, অনলাইনে মিটিং করছে, তাৎক্ষণিক মিটিং করছে, তাড়াতাড়ি মিটিং করছে। জিজ্ঞাসা করছে চিফ সেক্রেটারি ডিএমদেরকে যে এফআইআর করতে গেলে যে অফিসার গুলো লাগে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার পশ্চিমবাংলায় কত আছে? কোথায় আস্তে আস্তে যাচ্ছে, মাইক ধরে বলছে এফআইআর হবে না। আর চিঠি দেওয়ার সাথে সাথে এফআইআর করতে গেলে কত অফিসার লাগে সেটা অনলাইন মিটিং এ জানা গেল। 600 শূন্য পদ আছে, 600 জন এখনো অফিসার লাগবে সারা পশ্চিমবাংলা জুড়ে যদি এফআইআর করে। তাহলে চিঠির পরিবর্তে কি উত্তর দিয়ে দরকার ছিল যে পশ্চিমবাংলায় এসব চিঠি ফিটি কাজ হবে না, পশ্চিমবাংলায় এফআইআর করতে দেবো না, তোমার চিঠি তুমি ফিরে দাও। এটা বলা দরকার ছিল তো। তার পরিবর্তে কি করল? চিঠি পাওয়ার সাথে সাথে অফিসার কত লাগবে এফআইআর হওয়ার জন্য সেটা খুঁজতে শুরু করে দিল। দেখা গেল 600 অফিসার এখনো শর্টেজ আছে, 600 অফিসার। তখন চিফ সেক্রেটারি নির্দেশ দিচ্ছে দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় পেপারে এসেছে ভাই। আমি আমার গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না ভাই। যুদ্ধকালীন তৎপরতায় যাতে এই 600 অফিসার নিয়োগ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করো। মানে পশ্চিমবাংলায় এফআইআর করবো, তার জন্য তুমি অফিসার গুলোকে রেডি করো। তাহলে এবার কোথায় যাবে? বলুন কোথায় যাবে? আপনাকে বলেছিল আপনি ভরসা পাচ্ছিলেন, আর এখন এই আবার এফআইআর করার জন্য অফিসার দিচ্ছে। এবার বলবেন কোথায় যাবে? মাথায় কাজ করছে, মাথা কাজ হচ্ছিল নাকি? চাপ করছিল মাথায়, সেই চাপটা বলবেন না। সমাধান আপনি যদি টেনশনে পড়লেন সমস্যা সমাধান হবে। সাধারণ বলছি, দেখবেন অনেক সময় আমার নিজের চোখে দেখা, হয়তো বাইক নিয়ে পড়ে গিয়েছে, হাতটা কুচিয়ে গিয়েছে, ওকে বলা নাম্বার হয়েছে আমার নিজের সঙ্গে, নিজের ফোনে খুলতে পারে, চাপে পড়ে যায়। হয় না এরকম? টেনশনে পড়ে গেলে নিজের লকই ভুলে যাবে, হয় না আমাদের? তাহলে এখন তো আপনার যদি চাপ আপনি নিয়ে নেন, তাহলে এসআইআর করে নাকি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে বলছে। তাহলে আপনি সমাধান কি করে করবেন বলুন? আপনারা মমতা দিদি তার দলের লোকেরা বলেছে এসআইআর হতে দেবে না, কিন্তু এসআইআর হবে পরে থেকে আমি এটা বলে যাচ্ছি আপনাদের মিলিয়ে নেবেন। এই বলে আমি বিজেপির সঙ্গে কথা বলছি, আরে বাস্তব কথাটা বলছি। বাঘ আসবে দুটোর পরে ভাই, সেই বাঘটা খাতার মতো বলবেন নাকি ভাই? আমরা বাঘকে দেখে ভয় পাবো না, বাঘকে দেখে ভয় পাবো
প্রস্তুতি আমরা নেব। আর যে দেশে বাদ আসতে দেব না সেই বাড়িকে দেখে নিয়ে আসছে। তাই আমরা প্রত্যেকটা বুথে একটা করে অফিসার দেবে সরকার। কার সরকার? সরকার দেবে, কেন্দ্র সরকার নয়, এটা মাথায় রাখবেন। বুথ লেভেল অফিসার, ওই বুথ লেভেল অফিসারের কাজ কি হবে? এই বুথে ভোটার লিস্ট চেক করবে, ভোটার লিস্ট চেক করবে, যার বাদ মারা গিয়েছে নাম কাটা কাটা। আচ্ছা হারো, আপনাদের এখানে যারা বসবাস করছেন পাশেই তো হারোয়া, মিনাখা, ক্যানিং, ওইদিকে ওইদিকে আমাদের এখানে যারা অনেক মেয়ের ওপরে বিয়ে হয়নি, ওখানে ভোটার লিস্টের নাম উঠেছে তো, এখানে ভোটার লিস্টে হয়তো নাম আছে অনেকে, তাহলে একটা নাম কাটা কাটে। আবার আমরা রাজারহাট থেকে যে মেয়েটিকে আমাদের গণনা করে আমাদের মিউজিয়ামে নিয়ে এসেছি, তার হয়তো রাজারহাটে ভোটার লিস্টে নাম আছে, আবার এখানে নাম নাই, এখানে নাম উঠবে, ওখানে নাম কাটবে। এত অতর্কিত হওয়া উচিত। আপনার বাড়ির পাড়ার মুরব্বী মানুষ মারা গিয়েছে, 10 বছর হয়ে গেছে, শুধু ভোটের সময় আসে ঠিক করে কবর থেকে উঠিয়েছে ভোট দেয়, আবার কবর চলে যায়। শ্মশান থেকে আসে ভোট দেয়, আবার শ্মশানে চলে যায়। আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করে না। সত্যিটা তো বাবার সাথে ছিল না, বাবার সাথে তো সত্যিটা ছিল না, কবর থেকে উঠেছে, কষ্ট করে ভোট দিচ্ছিল, এবার এফআইআর করে ভোটটা দিতে হবে না, অসুবিধা আছে কারণে। হ্যাঁ, আমরা অসুবিধা তখনই বলবো, এই বুথ লেভেল অফিসটাকে আমরা নজর রাখবো। কি নজর? আমার বুথে কাদের নাম কাটছে আর কাদের নাম তুলছে সেগুলো আমরা কি নজর রাখবো। যেই ভোটার যদি নাম কেটেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাম সামনে দিতে পারবো, তার বিরুদ্ধে এবং আইনি লড়াইয়ের বিরুদ্ধে মামলা আমরা করবো। আর যদি ভালো কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো। দাদু এতদিন আগে মারা গেছে, ভোটের সময় এত কষ্ট কেন করে? দাদুকে কষ্ট করতে হবে না, কবরে থাকুক আর শ্মশানে থাকুক, তাই তো নাকি? এটা করবো তো। তাই আপনাদের বলি একটা কথা, আপনারা ভয় পান। আমি কবরের কথা বললে না অনেকে আবার আমার কথাটাকে মজা আনে, কিন্তু আমি উদাহরণের জন্য বলি। আমি কাগজপত্রের কথাও বলি আর কবরের কথা বলি। কবরের কথাই তার আগে আমার একটা কথা বলি। এখানে যারা উপস্থিত হয়েছে আমার বাপের বয়সী লোকেদেরকে বলি, আপনাদের আপনাদের নানার বাড়িটা কোথায়, দাদুর বাড়িটা কোথায় আমাকে বললো? পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে। আপনার নানার বাড়ি বললেন, দাদুর বাড়ি বলে, বরঞ্চ আপনার দিকে যে